আওয়ামী লীগের জন্য শুভ সময় আসছে। তারা নিষেধাজ্ঞা তুলুন বা না তুলুন, কারণ মানুষ এবার জোর করে চাইবে শেখ হাসিনাকে। শেখ হাসিনা ফিরে যাওয়াটা বেশি দিন দেরি হয়তো না। শেখ হাসিনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বা সেলাম করে বেরিয়ে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে তাকে সেলাম করে, এলাই নিয়ে যাবে। কারণ এখন মানুষ বলতে শুরু করেছেন যে শেখ হাসিনাই ঠিক ছিলেন। তারেক রহমান সম্পর্কে ভারত সরকারের একটা অনেক আকাঙ্ক্ষা, আগ্রহ এবং কৌতূহল এবং একটা শুভ দৃষ্টিও ছিল। ভারত এই মুহূর্তে হতাশ। আপনি এক কথায় বলেন, আমি বলছি যে ভারত হতাশ। তার কারণ হচ্ছে যে যে ধরনের ব্যবস্থা তারেক রহমান সরকারের নেওয়ার কথা ছিল, তারা এখনো নির্বাচনে জয়ের পরেও সেই জঙ্গিদের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে। আওয়ামী লীগ আপনার দেশে, আওয়ামী লীগের মাথা আপনাদের দেশে, এবং যা কিছু হয় বাংলাদেশে ছোট ছোট জটিকা মিছিল হয়, সেগুলো আমরা ধারণা করি এগুলো সেদিক থেকে সিদ্ধান্ত আসে। বাংলাদেশের বাস্তবতা খুব কঠিন। আওয়ামী লীগের মিছিল হলেও আজকেও একটা মিছিল হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু অল্প ছোট মিছিল, সেখান থেকেও 2 জন অ্যারেস্ট হয়েছে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, কার্যক্রম নিষেধাজ্ঞা বলবৎ আছে, মানে আওয়ামী লীগ নিষিদ্ধই বলা যায়, তাদের অফিস টফিস সবকিছুই বন্ধ। কতটা কঠিন সামনের সময় আওয়ামী লীগের জন্য, আর আওয়ামী লীগের ভবিষ্যৎ কি বলে? কোনো কঠিন নয়। আমার মনে হচ্ছে আওয়ামী লীগের জন্য শুভ সময় আসছে। তারা নিষেধাজ্ঞা তুলুন বা না তুলুন, যদি তোলেন তো ভালো, না তুলেন এরপরে জনস্রোত দেখতে হবে। আজকে এগুলো বিচ্ছিন্ন মনে হচ্ছে, এগুলো আর বিচ্ছিন্ন থাকবে, এগুলো আর বিচ্ছিন্ন থাকবে না। কারণ এখন মানুষ বুঝতে শুরু করছেন, তারা চাইছেন শেখ হাসিনা ফিরে আসুক, তার নেতৃত্ব দিন। এটা বাংলাদেশের, আমি বলছি এই মুহূর্তে বোধহয় 60%-এরও বেশি মানুষ চান। আমাদের একটাই শর্ত, সেটা হচ্ছে এই জঙ্গি যেগুলো ঘুরে বেড়াচ্ছে এগুলোকে আবার জেলে পড়ি। এগুলো যে ঘুরে বেড়াচ্ছে, ইউনুস এগুলো যে ছেড়ে দিয়েছে, এদেরকে আবার ভেতরে ঢোকানো উচিত আর কি। যেটা হচ্ছে না, যেটা তারেক রহমান সরকারও করছেন না। বড় বড় কথা বলছেন, কিছুই করছেন না। এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক মনে হচ্ছে। সুতরাং আমি বলছি আগামী দিন বাংলাদেশের জন্য আবার স্বর্ণোজ্জ্বল দিন আসবে। কারণ মানুষ এবার যেটা বিচ্ছিন্ন হবে দেখছি, বিচ্ছিন্ন সূত্রগুলো একসাথে গঠিত হবে। এবং আমি বড় ভূমিকা করে অপেক্ষা করুন আগামী আগস্ট মাসের জন্য। আগস্ট মাসটা কেন গুরুত্বপূর্ণ বলছেন দাদা? আপনাদের বাংলাদেশের যা যা ঘটে সব আগস্ট মাসে। বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে গ্রেনেড হামলা, পট পরিবর্তন, যা যা ঘটে সব আগস্ট মাসে ঘটে। আগস্ট ছাড়া অন্য কোনো মাসটা আপনাদের বাংলাদেশের লোকেদের পছন্দ নয়। ফলে আগামী 5ই আগস্ট আমরা অপেক্ষা করে আছি কিছু একটা করবো, এবং তাতে আমরা আছি। এখন আপনি যেভাবে বললেন যে আওয়ামী লীগের ভালো দিন আসছে, আগামী আগস্ট দেখার বিষয়, তো এতে করে কি বিএনপির উপর একটু অবিচার তারেক রহমান সরকার করে দিচ্ছে, কিন্তু তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। সেই ক্ষেত্রে যদি বলি যে আপনার কথা কি একটু বিএনপির উপর অবিচার করা হয় না? বিএনপির কিন্তু অনেক বড় জনসমর্থন আছে। অবিচার কেন করা হবে? অবিচার কেন করা হবে? তারা তো ক্ষমতায় আছেন, কিন্তু ক্ষমতায় থেকে তারা জঙ্গিবাদকে ছুঁড়ে ফেলে দেওয়ার সাহসটা দেখান। তারা যারা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের বিরুদ্ধেই যদি তারা লড়াই করেন, তাদেরকেই যদি জেলে আটক রাখেন, তাদেরকেই যদি ছেড়ে না দেন, মুক্তি না দেন, তাহলে আপনি তো জঙ্গিবাদের একজন সাকড়ে হিসেবে কাজ করছেন, তাই না? ফলে আপনাকে যে দায় নিতে হবে ভবিষ্যতে। অনেকেই বলেন যে বাংলাদেশ এবং ভারত দুইটা দেশই আমেরিকা দিয়ে প্রভাবিত, বা ভারতকেও আমেরিকার কথা শুনতে হয়, এবং বাংলাদেশ এবং পুরো দোস্তরই আমেরিকা যেভাবে চায় সেভাবে তাকে চলতে হচ্ছে। এইটা কতটা বিপজ্জনক? কারণ বলে তো যে যার আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই জঙ্গিবাদ যে ইস্যুটা বলছেন, আমেরিকার তো এটা সবচেয়ে বড় পয়েন্ট ছিল যে পৃথিবীর যেখানে জঙ্গিবাদ সেখানে দমন করা। এটা কেন আমেরিকা তাহলে বাংলাদেশে এখন ভিন্ন চোখে দেখছে? আর সবশেষ আমি জানতে চাবো দাদা, যে আমাদের এই দুই দেশের সম্পর্ক ঠিক রাখার জন্য রিসেন্টলি কয়েকজন আপনাদের ভারতীয় সাংবাদিক, আমি নাম বলছি না, সাংবাদিকই বলছেন যে 5 আগস্টের যে পট পরিবর্তন হয়েছে সেই পট পরিবর্তনে আমেরিকার সাথে ভারতও ইনভলভ। আপনার বিশ্লেষণ কি? না, আমি সেটা ভারত
ভারতের ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন শেখ হাসিনা, তাকে সরিয়ে ভারত এখন কি লাভ হচ্ছে ভারতের? সুতরাং আপনি সবসময় কোনো অপরাধে একটা বিষয় দেখতে হয় যে মোটিভ, কার লাভ হলো। অর্থাৎ আপনি একটা খুন হলো, খুন হলে লাভবান কে? এখন শেখ হাসিনা খুন হলেন, তাতে ভারত কি লাভবান হলো? ভারত তো ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে এই অর্থে, যা সমস্ত যোগাযোগ বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, ট্রেন যোগাযোগ বন্ধ, বাণিজ্য বন্ধ। তো লাভটা কি হলো? যদি ভারত যদি এর সঙ্গে থাকে, মানে এই কনস্পিরেসিতে, ভারতের হয়তো নানা কিছু বোঝার অসুবিধা আছে, সেটা হয়তো ওভার কনফিডেন্স আছে, সেগুলো হয়তো হতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু ভারত শেখ হাসিনাকে সরাতে চেয়েছে, এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা আসলে আমার মনে হয় বিএনপির কিছু লোক প্রচার করে বোঝাতে চাইছেন যে উম আসলে শেখ হাসিনার প্রতি ভারতের এখন আর সেরকম ধরনের কিছু নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু শেখ হাসিনা তো ভারতেই আছেন, ভারতেই থাকছেন, যে আওয়ামী লীগের নেতারাও আছেন, তারা প্রত্যেকে গোটা ভারত জুড়ে ঘুরে বেড়ানোর ডকুমেন্টও পেয়ে গেছেন। এতটাই তাদের আওয়ামী লীগ সম্পর্কে, মানে তাদের এতটাই বীতশ্রদ্ধ, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেরকম ব্যবস্থা করছেন। তো কারণ হচ্ছে এদেরকে যে এখানে এরকম ভাবে যে ভারত সরকার আশ্রয় দিয়েছেন এবং থাকতে দিয়েছেন, এই কারণেই দিয়েছেন ভবিষ্যতে তাদেরকে ওখানে ক্ষমতায় বসাতে সম্ভাবনা তৈরি হতে। ফলে আমার মনে হয় না এটা একটা ভুল ভ্রান্তি, যেরকম শেখ হাসিনা রয়েছিল ভুল ভ্রান্তি বা বিচার করা বঞ্চনার ক্ষেত্রে। কারণ সেটা আমি তো এই মুহূর্তে শেখ হাসিনাকে দায়ী করে বলতে চাই না, কিন্তু ঘটনা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন না, আমরা শেখ হাসিনাকে সতর্ক করেছিলাম, তিনি শোনেন। এই না শোনার বিষয়টা কিন্তু, এটা আমি ব্যক্তিগতভাবে জানি, সে ঘটনাটা কিন্তু প্রকাশ্যে বলা সম্ভব নয়। মানে আমি জানতাম যে পট পরিবর্তন হচ্ছে, এবং কিন্তু সেটা জানানো হয়েছে, কিন্তু কেউ বিশ্বাস করে। এই বিশ্বাস যদি না করেন, সেটা সবাই ষড়যন্ত্রের কারণে যুক্ত, সেই কারণে তারা উৎখাত করেছেন তা নয়। এগুলো কি জানেন, এই সমস্ত দেশে যেগুলো হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, আমি বলছি ভারতের কথা বলছি না, ভারত অনেক বড় দেশ, এখানে ওই ধরনের কিছু চলে না। ছোট ছোট যে দেশগুলো আছে সেখানে এই ধরনের যে কনস্পিরেসি গুলোকে না, তারা ভাবেন যে বলে এমন কিছু ব্যাপার না। আমার তো জীবনের একটাই দুটো প্রশ্ন করার ইচ্ছা আছে শেখ হাসিনাকে, বুঝলেন, যদি কোনো কথা হয়, এখন নয় কোনো সময় হয়তো করবো, যে আপনি 2023 সালে 14 দলের বৈঠকে বলেছিলেন একজন গোড়া ব্যক্তির কথা শুনলে আপনার ক্ষমতা সরকার থেকে যায়। 24 সালে নির্বাচনের পর 10 দলের বৈঠকে বলেছিলেন আপনাকে এখানে উৎখাত করার চেষ্টা চলছে। সেটা শেখ হাসিনা নিজে জানতেন, বাকি সবাই নয় ধরলাম কনস্পিরেসিতে যুক্ত, তো তিনি সেটা আটকানোর জন্য কেন আটকাতে পারেন? কার কথায় বলে ভরসা করছে? কে তাকে বুঝিয়েছিল? সবাই ষড়যন্ত্র করেছে এরকম আমি বিশ্বাস, ষড়যন্ত্রকারীরা থাকবেই বাংলাদেশের রাজনীতিতে, ষড়যন্ত্রকারী আছে, আগামী দিনে তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে, সেটাও হয়তো ঘটবে। কিন্তু পয়েন্ট হচ্ছে যে এই ষড়যন্ত্র সবসময় বাংলাদেশের রাজনীতিতে ঘটে থাকে। কিন্তু তিনি আগে প্রধানমন্ত্রী, তিনি জানতেন এই ষড়যন্ত্র হচ্ছে। তাহলে ধরুন আমি বলছি লাস্ট উনি যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে এপ্রিল মাসে 2024, তাহলে তখন যিনি যখন বললেন, তাহলে তাকে কি কে বোঝালো যে না এরকম কোনো ব্যাপার নয়? তাকে কে বোঝালো যে না এগুলো কিছু হচ্ছে না? আমরা জানি জয়শঙ্কর পার্লামেন্টে বলেছেন, আমরা তাকে বলেছি এগুলো হচ্ছে। আমি নিজে জানি তো আমি কাকে কাকে বলেছি যে হচ্ছে। আমি তো নিজে নাম প্রকাশ করতে পারছি না, কিন্তু আমি তো জানি আমি নিজে কাকে বলেছি। কিন্তু তারা উপেক্ষা করেছে, এবং তারা কিছু, আমি বলছি তারা এমন ব্যক্তি যে তারা কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বলে উপেক্ষা করেছিলেন তা নয়। আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় তাদের বোকা এবং ওভার কনফিডেন্স। এইটাই যেমন এখন আমার মনে হয় তারেক রহমান সরকারেরও একই পরিণতি ঘটতে পারে, ওই বোকামি। এটা বাংলাদেশের একটা রোগ। আপনি বলেন জি। আমেরিকার কথাও ভারত শুনছে, আমেরিকার কথায় ভারত বাণিজ্য চুক্তি করে, আপনারা করেছেন, ভারত এখনো বাণিজ্য চুক্তি করেনি। ভারত ব্রিক্স এর সম্মেলন করেছে, ঠিক আছে, এবং যে সম্মেলনে আমেরিকার কোনো ভূমিকা নেই। আগামী মাসে, এই মাসেতেই প্রধানমন্ত্রী ইউরোপের দেশগুলোতে সফর করছে, ঠিক আছে।
এবং সবটাই এবং আপনি এটাও দেখেছেন যে ইউএই এখন থেকে ডাইরেক্টলি ভারতকে তেল দেওয়া শুরু করছে, যেহেতু তারা ওপেক থেকে সরে গিয়েছে ইত্যাদি। ফলে বাংলাদেশে যেটা চলে, বাংলাদেশে তো আপনাদের ডিপ্লোম্যাটরা তো বিদেশি ডিপ্লোম্যাটরা আসা যাওয়া ঘন ঘন, তার বাড়ি এবং বোধহয় রাজনীতি দলের সঙ্গে দেখা করা, মানে তাদের মনে হয় ওটা ওদের উপনিবেশ, তাই না? ভারতে করলেন না, ওই ভদ্রলোক কি ওর নাম, ক্রিস্টেনসেন না কি নাম, তাকে কাছে স্টিফেনসন। পত্রপাঠ দিতে হতো, পত্রপাঠ পার্সোনাল নন গ্রাটা ডিক্লেয়ার করা হতো। সার্জেই করতো, এমন করছেন না, কারণ ভারতে এটা করা যায় না। ভারতে করা মুশকিল। ভারতে করতে গেলে ভারত জেনেভা প্রোটোকল দেখাবে। বাংলাদেশ একটা ছোট দেশ, ভয় পায় এবং তাদের ধারণা তারা আমেরিকার দয়ায় ক্ষমতা এসছেন, সেটা আমেরিকা চড়াতে চান না, সেটা অন্য। আমি এটাও বলছি, বাণিজ্য চুক্তি বাতিল করলে তাইক্রম সরকার দ্বিতীয় দিন থাকবে, যেদিন বাতিল করবেন পরের দিন কত, ফলে তিনি করতে পারবেন না, করার ক্ষমতা নেই। এই কম্প্রোমাইজ তাকেও করে চলতে হবে। ভারত কেন বাংলাদেশকে বাদ দিয়ে সামরিক মহড়া করছে? আমরা জানি ভারত একটি সামরিক মহড়ার আয়োজন করেছে 11টি দেশ নিয়ে, সেখানে বাংলাদেশ নেই। অনেকের মধ্যে অনেক প্রশ্ন, আপনার কাছে এটা জানতে চাই, ভারতের এই সামরিক মহড়া দিয়ে কেন বাংলাদেশ এখানে নেই? এটার অন্য কোনো সিগনিফিকেন্স আছে কিনা, কোনো গুরুত্ব আছে কিনা? আওয়ামী লীগের অবস্থান, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? কারণ বাংলাদেশে খুব কোণঠাসা অবস্থা, আওয়ামী লীগের নিঃসন্দেহে তারা ছোট ছোট জটিকা মিছিল করার চেষ্টা করে। বাস্তবতা হচ্ছে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দলটাকে যেতে হচ্ছে, যদিও তাদের অসংখ্য গুণগ্রাহী, অসংখ্য সমর্থক দেশে রয়েছে। মুদ্রা কথা হচ্ছে, সামরিক মহড়ায় যে নিশ্চিতভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভারত বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েনি, কারণ ভারত এই বাংলাদেশের বর্তমান যুগে সন্দেহ প্রকাশ করছে। বাংলাদেশে এর আগে কিন্তু এই ধরনের যখন যৌথ মহড়া হয়েছে, তখন কিন্তু বাংলাদেশ এসেছে এবং বাংলাদেশে কি এবারে ডেলিভারেটলি আমন্ত্রণ করা হয়, সিদ্ধান্ত নিয়ে আমন্ত্রণ জানানো হয়। তার কারণ হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা যাচ্ছে। এই কথাটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে যে যেখানে এবার মহড়াটা হবে, এটা হচ্ছে মেঘালয়, বাংলাদেশ সীমান্তের কাছে, শিলং এর থেকে খুব কাছে। যদি আপনি বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য কোনো আর্মি কন্টিনজেন্ট না পাঠান, মানে যাদের আইএসআই ব্যাকগ্রাউন্ড নেই, যাদের ধরুন শিবিরপন্থী বলে নয় পরিচিত, এটা তো জানা দরকার তারা কেউ কেউ আইএসআই সম্প্রতি পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসছেন কিনা। এটা ভারতের নিরাপত্তার জন্য জরুরি ছিল। সেই কারণে ভারত শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনক, এটা দু দেশের সম্পর্কের ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে অনেক উন্নত একটা লক্ষণ আমরা লক্ষ্য করছিলাম, কিন্তু আমার শেষ মুহূর্ত পর্যন্ত এখনো দেখছি যে সত্যি সত্যি যেটুকু পদক্ষেপ নেওয়া দরকার ছিল তারেক রহমানের জঙ্গিবাদ দমনে, সেটা কিন্তু তারা নিচ্ছেন না। ফলে ভারত এই জন্য একটা অনাস্থা প্রকাশ করেছে তাদেরকে আমন্ত্রণ না জানিয়ে। আপনি যেটা নিয়ে তার বিরুদ্ধে এত কিছু বললেন, এত কিছু করলেন, সবই নাকি ফাঁসিবাদী, সবই দুর্নীতি। সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কিন্তু আজকে ভাবা যায় বাংলাদেশ কোন স্কেলে কাদের সঙ্গে আজকে উঠেছে। পৃথিবীর কটা দেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারে, কটা দেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে পারে? শেখ হাসিনার সময় এটা হয়েছিল। তো তার ফলে আজকে বাংলাদেশ বিদ্যুৎ ক্রাইসিস থেকে অনেকটাই মুক্ত, তাই না? আপনি শেখ হাসিনা পাইপ লাইন তৈরি করেছিলেন যাতে কম খরচে ডিজেল যায়, সেই কারণে কিন্তু বাংলাদেশ ডিজেল পাচ্ছে, তো সেই ডিজেল নিচ্ছে না। আপনি আপনি লোককে, সাধারণ মানুষকে পেট্রোল ডিজেল দিতে পারছেন না, সেই মেট্রো করে লোকে অফিস যাচ্ছে। এই মেট্রো তৈরি করে দিয়ে সেই যেটাকে আপনি চালাতে পড়াতে চেয়েছিলেন, কে ফাঁসিবাদী? আজকে তো এই প্রশ্নটা উঠছে। তার গণতান্ত্রিক অনেক ব্যবস্থা সম্পর্কে অনেক প্রশ্ন থাকতে পারে, গভর্নেন্স নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, সেটা অন্য কথা। সেই জন্য আমি বলছি মোদ্দা কথা এক কথায়, যে আমি যেটা মনে করি, যে কারণে ধরুন আজকে হেমন্ত বিশ্ব সভার মতো মুখ্যমন্ত্রী কটু মন্তব্য করেছে, যে মন্তব্যটাকে আমি সমর্থন করি না, আদৌ করি না, কিন্তু আমার ধারণা তারা কিন্তু বাধ্য করছেন এই ধরনের একটা সম্পর্ক তৈরি করতে। এই ধরনের বহু উগ্রবাদী মানুষ ভারতেও আছেন, তারা কিন্তু একই ধরনের মন্তব্য করবে। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, বিজেপির নেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তিনি বলছেন শেখ হাসিনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বা সেলাম করে বেরিয়ে নিয়ে যেতে হবে, তাকে সেলাম করে।
এই এলাই নিয়ে যাবে। কারণ এখন মানুষ বলতে শুরু করেছেন যে শেখ হাসিনাই ঠিক ছিলেন। তার ভুলভ্রান্তি যাই থাকুক, পার্টির নেতাদের ভুলভ্রান্তি আছে, তার জন্য শেখ হাসিনা তিনি তার দূরদৃষ্টি সম্পন্ন একজন নেত্রী, সেটা প্রমাণ করেছে, তাই না?